আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের প্রথম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। মেয়েটি আমার বুকের নিচ থেকে কুঁকিয়ে উঠে বলে, প্লিজ তাড়াতাড়ি করুন, ব্যথা পাচ্ছি আমি। কিন্তু মেয়েটি আর ব্যথা সহ করতে না পেরে কান্না করে দিল। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি আমার মতো করে ভোগ করতে লাগলাম। আর করবই না কেন? আমি তো টাকা দিয়ে তাকে কিনে নিয়েছি 2 ঘন্টার জন্য। হ্যাঁ, এটাই সত্যি। মেয়েটাকে আমি টাকার বিনিময়ে 2 ঘন্টার জন্য বুক করেছি। কিন্তু এই ঘটনার পর যে আমার জীবনটা সম্পূর্ণ পাল্টে যাবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। এমন কিছু হবে আমার সাথে সেটা আমার কল্পনা অতীত। এরপর যা হলো। আমার নাম মোহাম্মদ মাহিন হাসান। ফ্যামিলিতে মা বাবা আর আমার এক ছোট বোন আছে। সে আমাকে খুব ভালোবাসে। কিন্তু মা বাবা আমাকে ভালোবাসে কিনা সেটা বড় বড় মুশকিল, কারণ ভালোবাসা থেকে শাসন করে খুব বেশি। আমার মা খুবই গম্ভীর প্রকৃতির মহিলা। সবসময় তার মুখে একটা গাম্ভীর্যতা থাকে। বাবা ঠিক মায়ের মতো ততটা গম্ভীর না। আমি মা বাবা দুজনকেই ভয় পাই, তবে আমার স্বভাবের জন্য তারা খুব দুশ্চিন্তায় থাকে। আমি একটু উগ্র মেজাজি লোক। একবার মাথায় কিছু করার জন্য জেদ চেপে গেলে সেটা না করা অবধি থামি না। তার জন্য আমার বন্ধু মহলে সবাই আমাকে একটু নমিও করে চলে। প্রেম ভালোবাসা এগুলো আমার কাম্য নয়। তাই বলতে পারেন এগুলো থেকে 100 দূরেই থাকি। আমি দেখতে খুবই হ্যান্ডসাম। গায়ের রং উজ্জ্বল ফর্সা। লম্বায় 5 ফুট 9 ইঞ্চি হব। মাথার চুল ঘন কালো সিল্কি। সামনের চুলগুলো বড় থাকার কারণে কপালে এসে পড়ে। তার কারণেই চেহারার সৌন্দর্য আরো বেড়ে যায়। কলেজে এমন কোনো মেয়ে ছিল না যে আমার রূপ দেখে ক্রাশ খায়নি। কিন্তু ওই যে বললাম, ভালোবাসা অ্যালার্জি আছে আমার। মেয়েদেরকে কিভাবে পটাতে হয় আমি আজ পর্যন্ত তাও জানি না। সত্যি বলতে আমি মেয়েদের সাথে কথাই বলি না, আমার ভালো লাগে না। এই নিয়ে আমার বন্ধুরা বলে, জানি না দোস্ত, তোর কপালে কি আছে? সত্যি কি তোর কপালে কোনো মেয়ে আছে, নাকি কোনো মেয়ের ভাগ্যে তুই আছিস? ওদের কথায় আমি হেসে বলতাম, দোয়া কর না আমার ভাগ্যে কোনো মেয়ে জুটুক, না কোনো মেয়ের ভাগ্যে আমি জুটি। কারণ যে মেয়ে আমার সাথে থাকবে তার জীবন নরক হয়ে যাবে। বন্ধুরা বলে, এটা তুই ঠিক বলেছিস। স্কুল শেষ করে যখন কলেজে অ্যাডমিট হলাম তখন থেকে আমি আলাদা থাকতে শুরু করি, কারণ আমি আমার মতো করে বাঁচতে চাই। তাই নিয়ে মা বাবা কোনো আপত্তি করেনি। আমাকে আমার মতো করে বাঁচতে প্রাধান্য দিয়েছে। তবে আমি প্রতিদিন অন্তত একবার যেতাম বাসায়। রাতের ডিনার ফ্যামিলির সাথে করতাম। পড়াশোনা শেষ করেছি সেই কবে, এখন বেকার। বাবার বিজনেস দেখাশোনা করার মতো মন মানসিকতা এখনো আমার হয়নি। বাবাও আমাকে চাপ সৃষ্টি করে না, কারণ তিনি খুব ভালো করে জানেন আমাকে দিয়ে জোর করে কিছু করানো যাবে না, যতক্ষণ না আমি নিজে থেকে করছি। এভাবে বেশ দিন যাচ্ছিল আমার। ধীরে ধীরে বাবার বিজনেস একটু একটু করে দেখাশোনা করতে লাগলাম, মানে মন যখন চাইতো আর কি। এমনই একদিন অফিসের মিটিং শেষ করে বাসায় ফিরছিলাম। রাত আনুমানিক 9টা কি 10টা হবে। হঠাৎ রাস্তার মোড় ঘুরতেই একটা মেয়ে হাত নাড়িয়ে গাড়ি থামানোর জন্য বলছে। মনে মনে ভাবলাম, নিশ্চয়ই এত রাতে হয়তো মেয়েটা বিপদে পড়েছে। যতই আমি মেয়েদেরকে এড়িয়ে চলি না কেন, কোনো মেয়ে বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত, এই ভেবে গাড়ি দাঁড় করালাম। বাহিরে হালকা বাতাস বইছে, যত সম্ভব বৃষ্টি নামবে তারই পূর্বাভাস। বাহিরে হালকা বাতাসের কারণে মেয়েটার মাথা থেকে ওড়নাটা সরে গেল। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানোর কারণে তার চেহারাটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কি সুন্দর ফুটফুটে মেয়ে, বয়স আনুমানিক 20 কি 21 হবে। খুবই হ্যাংলা পাতলা শরীরের গঠন, গায়ের রং যেন দুধে আলতা, চেহারাটা খুবই মায়াবী। এই প্রথম কোনো মেয়েকে এত কাছ থেকে দেখছি। যাগ্গে, যেমনই হোক তাতে আমার কি। কি জন্য গাড়ি দাঁড় করিয়েছে সেটাই বরং জিজ্ঞেস করি। আমি বললাম, এই যে আপনাকে বলছি, কি সমস্যা, গাড়ি দাঁড় করালেন কেন? মেয়েটাও হয়তো আমাকে দেখে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। আমার কথায় তার চমক ভাঙলো। মেয়েটা কিছু বলতে চায়, কেন জানি না ঠোঁটগুলো নড়ে ওঠে, কিন্তু কথা বের হয় না। আমি আবার বললাম, কি হলো, চুপ করে আছেন কেন, বলুন কি সমস্যা? মেয়েটি বলে, না মানে কি করে যে বলি। মেয়েটার কণ্ঠস্বর খুবই মিষ্টি। আমি বললাম, ভনিতা না করে বলুন কি বলবেন। মেয়েটি বুঝতে পারলো যে জন্য গাড়ি থামিয়েছে সেটা বলা দরকার, কিন্তু কিভাবে বলবে? সে তো জীবনেও এই কাজ কোনোদিনও করেনি, তাই তো বলতেও দ্বিধা হচ্ছে। কিন্তু তাকে তো বলতেই হবে। মেয়েটি কোনো ভনিতা না করে বলে, আমাকে আপনার সাথে নিয়ে যাবেন? মেয়েটির কথা শুনে তো আমি অবাক। মেয়েটিকে নিয়ে যাব মানে? কোথায় নিয়ে যাব, কিসের জন্য নিয়ে যাব? তারপর হঠাৎ মনে পড়ল, ধুর কি ভাবছি আমি, মেয়েটা হয়তো আমার কাছে লিফট চাইছে। আমি বললাম, কোথায় যাবেন বলুন? মেয়েটি বলে, কোথাও যাব না। আমি আবার অবাক হলাম। এইমাত্র বলল নিয়ে যাবেন, আর এখন বলছে কোথাও যাবে না। এ কোন জ্বালায় পড়লাম? আমি বললাম, দেখুন আপনি কি চাইছেন একটু ক্লিয়ার ভাবে বলুন, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি। আমার কথা শুনে মেয়েটা মাথাটা সম্পূর্ণ নিচু করে নিল, হয়তো চোখের জল গোপন করার চেষ্টা করছে। সেভাবেই থেকে মেয়েটা বলে, আমাকে নিয়ে যাবেন আপনার সাথে, আমি আপনাকে খুশি করে দেব। তার বিনিময়ে আমাকে 10,000 টাকা দেবেন। তবে বেশি সময় নয়, শুধু 2 ঘন্টা সময় পাবেন আপনি। এই 2 ঘন্টা আপনি আপনার মতো করে আমাকে ভোগ করবেন, কিন্তু তার বিনিময়ে আমাকে 10,000 টাকা দিতে হবে। প্লিজ না করবেন না, কারণ টাকাটা আমার খুব দরকার। মেয়েটার কথা শুনে আমি বোকা বনে গেলাম। মনে মনে বলে উঠলাম, এ তো দেখছি এক পতিতা, কিন্তু এদের বুঝি লজ্জা থাকে। তবে মেয়েটাকে আমার মনে ধরেছে। ওর কথা শুনে একটা নেশা নেশা ভাব জেগেছে মনে, তাই আর কোনো প্রশ্ন করলাম না, গাড়িতে উঠিয়ে নিলাম। কিছুক্ষণ পর চলে এলাম বাড়িতে। গাড়ি থেকে নেমে মেয়েটাকে নিয়ে রুমে চলে গেলাম। রুমে নিয়ে আসতে মেয়েটা ওন্না ছুঁড়ে ফেলে দিল।
তারপর নিজেকে সঁপে দিল আমার কাছে। জীবনে এই প্রথম কোনো মেয়েকে স্পর্শ করলাম, তাই নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়লাম ওর উপর। ওর নরম দেহটা পিষ্ট হচ্ছে আমার শরীরের নিচে। এক এক করে সব কাপড় খুলে ফেলে দিলাম। দুজনেই এখন নগ্ন অবস্থায় আছি। আমার দু হাত মেয়েটার সর্ব শরীরে ঘুরপাক খাচ্ছে। আমার ঠোঁট ব্যস্ত তাকে চুমো দিতে। পাগলের মতো কিস করেই যাচ্ছি। মাঝে মাঝে খুব জোরে জোরে কামড় দিচ্ছি। তাতেই মেয়েটি কিছুক্ষণ পরপর আত্মনাদ করে উঠছে। উত্তেজনার চরম সীমায় আছি আমি। শুরু হলো আদিম শারীরিক খেলা। তবে আমার স্পর্শে কোনো ভালোবাসার ছোঁয়া নেই, আছে শুধু পৈশাচিক যন্ত্রণা। আমার এই অত্যাচার মেয়েটা সহ করতে পারছে না। চোখের জল গড়িয়ে পড়ছে অবিরত। মেয়েটি আমার বুকের নিচ থেকে কুকিয়ে উঠে বলে, প্লিজ তাড়াতাড়ি করুন, ব্যথা পাচ্ছি আমি। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। মেয়েটি আর সহ করতে না পেরে জোরে কান্না করে দিল, কিন্তু তাতেও আমি তাকে ছাড়লাম না। আরও কিছুক্ষণ ভোগ করার পর ওর উপর নিজেকে এলিয়ে দিলাম। ওর ঠোঁটজোড়া নিজের ঠোঁটে আঁকড়ে ধরে চুষতে থাকলাম। মেয়েটির অনিচ্ছা থাকা সত্ত্বেও রেসপন্স দিতে লাগলো, কারণ সে এখন আমার কাছে টাকায় বিক্রি হয়ে আছে। আমি মেয়েটার পুরো শরীরে আবার হাত বুলাতে থাকলাম, কিন্তু এবার তার খুব বিরক্ত লাগছিল। তবে কিছু করার নেই, মুখ বুজে সহ করে নিতে হবে তাকে। আজ প্রথমবার সে যৌন মিলন করছে শুধু কিছু টাকার জন্য। জীবনে কখনো ভাবিনি সে টাকার জন্য নিজ ইচ্ছায় নিজের সবথেকে মূল্যবান জিনিসটা বিক্রি করতে হবে। মেয়েটি বলে, আপনার 2 ঘন্টার সময় আমি আপনাকে দিয়ে দিয়েছি, এখন আমাকে ছেড়ে দিন প্লিজ, আর আমার টাকাটা দিয়ে দিন। আমি বললাম, আর 5 মিনিট সময় দাও, আমি তোমাকে কিছু বকশিস দেব। মেয়েটি বলে, আমার কোনো বকশিস লাগবে না, প্লিজ আমাকে যেতে দিন, আমার ভাই হসপিটালে আছে, সময় মতো না গেলে আমার ভাই বাঁচবে না। এই 5 মিনিটের মূল্য আমার কাছে অনেক, প্লিজ এরকম কিছু করবেন না, আমাকে যেতে দিন। আমি একটু বিরক্ত হয়ে ওর উপর থেকে উঠে বললাম, উফ, এই নাও তোমার টাকা। এই বলে ওকে 10,000 টাকার বান্ডিল বের করে দিলাম, কারণ আগে থেকেই কথা হয়েছিল আমার সাথে 2 ঘন্টা সময় কাটালে 10,000 টাকা দেব। মেয়েটি উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মুখ হাত ধুয়ে জামা কাপড় পরে নিল। ওড়নাটা ভালো করে গলায় পেঁচিয়ে মাথায় ঘুমটা দিল, যাতে কেউ বুঝতে না পারে। কারণ আমি অনেক জায়গায় কামড় বসিয়ে দিয়েছি, নখের আঁচড় দিয়েছি, সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে আমি সবকিছু পরে রেডি হয়ে আছি। হয়তো কোথাও যাব সেটাই ভেবেছে মেয়েটি। মেয়েটি বলে, আচ্ছা আমি তাহলে আসি, ভালো থাকবেন। অনেক কষ্টে কথাগুলো বলে সে। কথাটা বলে সে চলে যাচ্ছিল। আমি বললাম, এই যে শুনুন। আমার পিছু ডাক শুনে মেয়েটি একটু অবাক হয়ে আমার দিকে তাকায়, কারণ একটু আগে তার দেহ ভোগ করার সময় তুমি করে সম্বোধন করেছি। মেয়েটি বলে, প্লিজ যা বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমাকে যেতে হবে। আমি বললাম, এত রাতে একা আপনি যাবেন কিভাবে, তার উপর এত সুন্দর একটা মেয়ে আপনি। একা রাস্তা দিয়ে গেলে তো বাজে ছেলেদের খপ্পরে পড়তে পারেন। তাই বলি কি, আপনি আমার সাথে আসুন, আমি আমার গাড়ি করে আপনাকে নামিয়ে দিয়ে আসি। মেয়েটি বলে, থাক, লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। কথাটা মুখে বললেও মনে মনে ঠিকই ভয় পাচ্ছে। বলা তো যায় না, এমন রাতে বেলা কখনো কোথাও বের হয়নি সে। তাই বাজে ছেলেদের খপ্পরে কোনোদিন পড়েও নি। আজকে যদি পড়ে, তাহলে তো আমার ইজ্জতের সাথে সাথে আমার টাকাটাও নিয়ে নেবে। তখন কি হবে? মেয়েটিকে ভাবতে দেখে আমি বললাম, আরে বুঝতে পারছেন না কেন, এই এলাকায় বাজে ছেলেদের অভাব নেই, তাই আপনাকে অফার করলাম। যদি ইচ্ছা হয় তাহলে আসেন, নয়তো চলে যেতে পারেন। মেয়েটি আর কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেল, কারণ আমাকে ভয় পেয়ে আর লাভ কি, ওর সবকিছু তো আমি নিয়েই নিয়েছি। তাই আমার সাথে যাওয়াই উত্তম হবে, নয়তো রাস্তায় ভালো ছেলেদের খপ্পরে পড়লে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মেয়েটি এসব আটপাঁচ ভাবতে ভাবতে আমার সাথে গিয়ে গাড়িতে উঠল। রাত আনুমানিক 12টা 30 হবে। ফাঁকা রাস্তায় গাড়ি চলছে। দুজনের মুখে কোনো রকম কথাবার্তা নেই, কিন্তু মেয়েটার যে খুব টেনশন হচ্ছে সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। হয়তো ভাইকে নিয়ে খুব টেনশন করছে। মেয়েটা হয়তো ভাবছে ঠিক টাইম মতো ভাইকে বাঁচাতে পারবে কিনা। আমার খুব কৌতূহল হলো জানার জন্য। আমি বললাম, আচ্ছা আমাকে কি বলা যায় যে আপনার ভাইয়ের কি হয়েছে? মেয়েটি বলে, লিভারের সমস্যা হয়েছে, অপারেশন করাতে হবে। আমি অবাক হয়ে বললাম, মাত্র 10,000 টাকায় অপারেশন করাবেন আপনি? কিভাবে? মেয়েটি বলে, মায়ের কিছু স্বর্ণের জিনিস ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছি, তাতে কিছু টাকা হয়েছে, তবে 10,000 টাকার কম ছিল। অনেকজনের কাছে গিয়েছিলাম ধার করতে, কিন্তু কেউ ধার দিতে চায় না, কারণ আমার বাবা নেই যে ইনকাম করে তাদের টাকা পরিশোধ করবে। আমি এত করে সবাইকে বললাম আমি জব করি, আপনাদের টাকা দিয়ে দেব 1 মাসের মধ্যে, কিন্তু কেউ রাজি হলো না। অনেক কান্নাকাটি করেছি এবং তাদের হাতে পায়ে ধরেছি, তাও তারা রাজি হয়নি। শেষ পর্যন্ত কোনো কিছুর উপায় না পেয়ে আর কিছু বলতে পারলো না, মেয়েটি কান্না করে দিল। মেয়েটির কথা শুনতে শুনতে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ছি ছি, এটা আমার হাতে কি হয়ে গেল? আমি এই জঘন্য কাজটা করলাম কিভাবে? এত বড় অমানুষ হলাম কি করে? একটা নিরীহ মেয়ের ইজ্জত নিয়ে নিলাম, তাও আবার কিছু টাকার বিনিময়ে। যদি একটিবার কথা বলে ওর জীবনের কাহিনী শুনতে চাইতাম, তাহলে হয়তো আমি তার সাথে এরকম কিছুই করতাম না। আমিও এর আগে কোনো মেয়েকে এরকম ভাবে ছুঁয়ে দেখিনি, তবে মেয়েটার যে ফার্স্ট টাইম সেটা মেয়েটাকে ছুঁয়েই বুঝতে পেরেছিলাম। আমি বললাম, প্লিজ কান্না করবেন না, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আপনার ভাইয়ের পাশে থাকবে কে? কিন্তু মেয়েটি কান্না আটকাতে পারছে না, কান্না করেই যাচ্ছে। তার ব্যথাটা আমি বুঝতে পারছি। তার মূল্যবান সম্মানটা যে হারিয়েছে আজ, তাও সামান্য কিছু টাকার জন্য। আমি বললাম, আপনার দেওয়ার ঠিকানা মতো চলে এসেছি, এখন কোন দিকে যাব? মেয়েটি বলে, সামনে গিয়ে ডানে একটা গলি পাবেন, সেই গলির সামনে আমাকে নামিয়ে দিন,
তারপর কিছুক্ষণ নীরবতা। আমি বললাম, আমরা এসে গেছি, এটাই কি আপনার সেইগুলি? মেয়েটি বলে, হ্যাঁ, এখানেই আমার বাসা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার উপকার করার জন্য। আমি বললাম, আচ্ছা, আপনার ভাইকে কোন হসপিটালে ভর্তি করানো হয়েছে? মেয়েটি বলে, কুড়িগ্রাম সেবা ক্লিনিক। আমি বললাম, আপনার ভাইয়ের নামটা বলবেন প্লিজ? মেয়েটি বলে, কেন বলুন তো, আপনি আমার বিষয়ে এত জানতে চাইছেন কেন? আমি বললাম, আরে বলুন না, এমনি জানতে ইচ্ছে হলো আর কি। নাম কি আপনার ভাইয়ের? মেয়েটি বলে, মাসুদ রানা মিলন। আমি বললাম, ঠিক আছে, আপনি বাসায় যান, আমিও বাসায় চলে যাচ্ছি, একটু ইম্পর্টেন্ট কাজ আছে, নয়তো আপনাকে বাসা অবধি দিয়ে আসতাম। মেয়েটি বলে, আরে লাগবে না, এই তো সামনেই আমার বাসা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, বাই। তারপর আমি মেয়েটিকে বিদায় জানিয়ে গাড়ি ঘুরিয়ে চলে এলাম। এদিকে মেয়েটি বাসার ভিতরে প্রবেশ করে। বাসায় প্রবেশ করে দেখে মা খাবার টেবিলে বসে আছে, হয়তো তার জন্য অপেক্ষা করছে। মেয়েটি বলে, মা তুমি এখনো ঘুমাওনি, এভাবে বসে আছো কেন? মা বলে, তোকে ছাড়া কখনো কি আমার গলা দিয়ে খাবার নামে? মেয়েটি বলে, উফ মা, তুমি অসুস্থ শরীর নিয়ে এখানে বসে থাকার কি আছে? মা বলে, অনেক হয়েছে, অনেক রাতও হয়েছে, এখন চুপচাপ আয়, খেয়ে নে। মেয়েটি আর কথা বাড়ালো না, চুপচাপ মায়ের সাথে খেয়ে নিল। মা বলে, কি রে মা, টাকা জোগাড় করতে পেরেছিস? মেয়েটি বলে, হ্যাঁ, এই যে নাও টাকা, কালকে সকালে হসপিটালে ডাক্তারের কাছে জমা দিও। মুখে একটা মলিন হাসি ফুটিয়ে কথাগুলো বলল। চোখের জল টলমলো করছে, যে কোনো সময় ঝরে পড়তে পারে। ঘুমানোর নাম করে মেয়েটি তাড়াতাড়ি রুমে চলে গেল। প্রতিদিন মাকে রুমে নিয়ে গিয়ে ঘুমিয়ে দিয়ে তারপর নিজের রুমে যেত, কিন্তু আজ সে মায়ের সামনে বেশিক্ষণ বসে থাকতে পারছিল না। ভালো লাগছে না বাহানা দিয়ে রুমে চলে এলো। রুমে এসে গলা থেকে ওড়নাটা সরিয়েই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। দেখে অনেক জায়গায় দাগ হয়ে আছে। আমার এই স্পর্শগুলো দেখেই ডুকরে কান্না করে দিল। তার ইচ্ছে করছে এই কলঙ্কের দাগগুলো মুছে ফেলতে। সে দৌড়ে ওয়াশরুমে চলে গেল, গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে নিচে বসে পড়ল। যেসব জায়গায় দাগগুলো আছে সেখানেই ঘষতে শুরু করলো, কিন্তু দাগগুলো মোছার বদলে আরো লাল হয়ে উঠেছে। কামড়ের দাগ কি হাত দিয়ে মুছলে যায় বলুন? মেয়েটি অবিরত কান্না করে যাচ্ছে, মনে মনে বলছে, জীবনে একটা প্রেম করলাম না, নিজেকে সতীত্ব রাখবো বলে। সব প্রেম ভালোবাসা নিজের স্বামীকে দেব বলে জমিয়ে রেখেছি, আজ কিছু টাকার জন্য সর্বহারা হয়ে গেলাম। যেভাবেই হোক, কলঙ্কের দাগ একবার লেগে গেলে সেটা আর কোনোভাবেই মোছে না। পুরো 2 ঘন্টা সাবান নিয়ে রুমে এসে শুয়ে পড়ল। নানান কথা ভাবতে ভাবতে চোখ লেগে গেল। আমি বললাম, উফ, এরকম করছো কেন? টাকা দেবো তো, তার বিনিময়ে তুমি তোমার সুন্দর দেহটা দাও। বলেই হো হো করে হাসলাম আমি। মেয়েটি বলে, প্লিজ এরকম করবেন না। এই বলে মেয়েটি যতই পালিয়ে যাচ্ছে আমি ততই এগোতে লাগলাম। আমি বললাম, তোমার না টাকা লাগবে, আমি দেব, তার জন্য তোমার দেহটা দাও। এদিকে মেয়েটি কান্না করছে আর পালানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। হঠাৎ আমি তার ওড়না ধরে টান দিলাম। মেয়েটি খুব জোরে চিৎকার দিয়ে বলে, না। আর তখন মেয়েটির ঘুম ভেঙে যায়। মনে মনে বলে, ও, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ। মেয়েটির মা বলে, কি রে মা, কি হয়েছে? মেয়েটি বলে, কিছু না মা। মেয়েটির মা বলে, চিৎকার করলি যে? মেয়েটি বলে, একটা বাজে স্বপ্ন দেখেছি তাই। মেয়েটির মা বলে, ঘুমিয়ে পড়। এই স্বপ্নটা দেখে মেয়েটির গা কেমন যেন শিহরে উঠতে লাগলো। মেয়েটির খুব ভয় হচ্ছে, যদি আমি সবাইকে বলে দেই মেয়েটি দেহ বিক্রি করে তখন? না না, এসব কিছুই হবে না। ভাবনা রেখে ঘুমানোর চেষ্টা করলো। সকালে ঘুম থেকে উঠে মা মেয়ে দুজন রেডি হয়ে নিল হসপিটালে যাওয়ার জন্য। ভাইকে নিয়ে খুব চিন্তা হচ্ছে তার। মনে মনে সে আল্লাহকে বলে, হে আল্লাহ, এমন কিছু আমাদের সাথে করো না যার জন্য আমার মায়ের বুকটা খালি হয়। যে ভাইয়ের জন্য আমি আমার সবচেয়ে বড় সম্পদ বিক্রি করে দিয়েছি, সেই ভাইকে তুমি নিয়ে নিও না। এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে হসপিটালে চলে গেলাম। হসপিটালে গিয়ে খুঁজতে লাগলাম মিলন নামের পেশেন্টকে। একজন নার্সকে দেখতে পেয়ে বললাম, আচ্ছা নার্স, আপনি কি বলতে পারবেন এখানে গত কয়েকদিন যাবৎ মিলন নামের কোনো পেশেন্ট আছে কিনা? নার্স বলে, হ্যাঁ আছে, কিন্তু আপনি রুগীর কি হন? আমার জানা মতে রুগীর শুধু মা আর বোন আছে। তাহলে আপনি কে? আমি বললাম, আমি মিলনের ভাইয়া হই, আমি ওর বোনের হাজব্যান্ড। নার্স বলে, ও আচ্ছা, আসুন আমি আপনাকে রুম দেখিয়ে দিচ্ছি। আমি বললাম, আমাকে রুম দেখিয়ে দিতে হবে না, এখানে সবথেকে ভালো ডাক্তার কে, আমাকে তার কাছে নিয়ে চলুন। নার্স বলে, আপনি এসেছেন রুগী দেখতে, তাহলে ডাক্তার দিয়ে কি করবেন? আমি বললাম, আমি বুঝতে পারছি না আপনি এত কথা বলছেন কেন। আপনি এই হাসপাতালের নার্স, আপনার দায়িত্ব আমাকে সঠিক জায়গা মতো পৌঁছে দেওয়া, এত প্রশ্ন করা না। একটু রেগে কথাটা বললাম। নার্স বলে, ওকে, আমার সাথে আসুন। ডাক্তারের চেম্বারের সামনে গিয়ে নার্স বলে, এখানে একটু দাঁড়ান, আমি স্যারের সাথে কথা বলে আসি। আমি বললাম, একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। নার্স বলে, ওকে। নার্স ভিতরে গিয়ে ডক্টরকে বলে, স্যার আপনার সাথে একজন লোক দেখা করতে চায় মিলন নামের পেশেন্টের ব্যাপারে। ডক্টর ওমর বলে, আচ্ছা পাঠিয়ে দেন, দেখি কে তিনি। তারপর নার্স বাহিরে এসে আমাকে ভেতরে পাঠিয়ে দেন। ডক্টর ওমর বলে, জি বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমি বললাম, আপনাদের হসপিটালে মিলন নামের যে রোগী ভর্তি আছে তার অপারেশন করুন, টাকা নিয়ে ভাববেন না, যত টাকা লাগে আমি দেব। ডক্টর ওমর বলে, কিন্তু আপনি কে, আর আপনি মিলনের জন্য এতগুলো টাকা দিচ্ছেন কেন? আমি তো আপনাকে চিনলাম না। এই রোগীকে যে ভর্তি করিয়েছে আমার জানা মতে তার মা আর বোন আছে, আর কেউ নেই, তাহলে আপনি কে? আমি বললাম, আমি রোগীর দুলা ভাই, এখন কত টাকা লাগবে বলুন, আমি চেক দিয়ে যাচ্ছি। তবে একটা কথা, আমি যে এসেছি বা আমি যে টাকা দিয়েছি অপারেশন করার জন্য, এসব কাউকে বলবেন না। শুধু বলবেন একজন অচেনা মানুষ এসে দিয়ে গেছে, কারণ আমাদের মাঝে এখন একটু ঝামেলা চলছে, তাই এসব গোপন রাখাই ভালো।
আমি চাই না ছেলেটার কিছু হোক। যদি ছেলেটার কিছু হয়ে যায় তাহলে আপনাদের হসপিটালে আর কখনোই রুগী আসবে না, এটা মাথায় রাখবেন। ডক্টর ওমর বলে, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি হুমকি দিচ্ছেন, কোনটা? আমি বললাম, আমি আপনাকে কোনোটাই দিচ্ছি না, প্লিজ কাজটা তাড়াতাড়ি করুন, নয়তো ছেলেটার কিছু হলে তার পরিবারের কি অবস্থা হবে একটু ভেবে দেখেছেন? তার মায়ের কোল খালি হয়ে যাবে। ডক্টর ওমর বলে, আমি সব ব্যবস্থা করছি, আপনি অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা দিয়ে আসতে পারেন। আর হ্যাঁ, এখানে একটা বন্ড দেন। আমি বললাম, ওকে, আমি আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করব, কিন্তু এই কথাটা ওনাদের কাউকে বলবেন না। ডক্টর ওমর বলে, ওকে, যেমন আপনার ইচ্ছা। এদিকে মেয়েটি মাকে বলে, মা একটু জলদি করো, লেট হয়ে যাচ্ছে তো। এই বলে মেয়েটি যখনই হাঁটতে গেল তখনই ব্যথা অনুভব করে। মেয়েটির মা বলে, এই তো আমি রেডি, চল। মেয়েটি সেদিকে ধ্যান না দিয়ে ভাবছে, কারণটা বুঝলাম না, আমি তো কাল পর্যন্ত ঠিক ছিলাম এবং আজ সকালেও ঠিক ছিলাম, তাহলে এখন ব্যথা হচ্ছে কেন? মেয়েটির মা বলে, কিরে মা, এভাবে হাঁটিস কেন, পায়ে ব্যথা পেয়েছিস নাকি? মেয়েটি বলে, না কিছু না, আমি ঠিক আছি, তুমি চলো। এরপর ওরা হসপিটালে চলে এলো। রিক্সা থেকে নেমে মেয়েটি বলে, মা তুমি যাও, আমি রিক্সা ভাড়া মিটিয়ে আসছি। মেয়েটির কথা মতো মা চলে গেল। এরপর মেয়েটি রিক্সা ভাড়া মিটিয়ে হসপিটালে ঢুকেই দেখে মা নার্সের সাথে তক্র করছে, কিন্তু কি নিয়ে তক্র হচ্ছে সেটা বুঝতে পারছে না। মেয়েটি এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে মা? মা বলে, দেখ না রে মা, নার্স কি বলছে। মেয়েটি বলে, আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলবেন প্লিজ? নার্স বলে, আপনার ভাইয়ের এখন অপারেশন চলছে। কথাটা শুনে মেয়েটি অবাক হয়ে বলে, অপারেশন চলছে মানে? আমি বেশ অবাক হলাম আপনার কথা শুনে। যে ডাক্তার টাকা ছাড়া আমার ভাইকে হসপিটালে রাখতে চাইছে না, সে ডাক্তার ফ্রিতে অপারেশন করবে? এটা কিভাবে হতে পারে? নার্স বলে, আপনার স্বামী একটু আগে এসেছিল, তিনি টাকা জমা দিয়ে গেছেন, তাই আপনার ভাইয়ের অপারেশন চলছে। মেয়েটি তো অবাকের উপর অবাক হচ্ছে। সে ভাবে, আমার স্বামী? আমার তো এখনো বিয়ে হয়নি, আমার স্বামী আসবে কোত্থেকে? আর তার থেকে বড় কথা হলো লোকটিকে। মেয়েটি বলে, আপনার মাথা গেছে নাকি? আমাকে দেখে কি মনে হয় আমি বিবাহিত মহিলা? নার্স বলে, আমি অনেকবার লোকটিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি পেশেন্টের কি হন। লোকটি বেশ গম্ভীর ধমক দিয়ে বলে, তোমাকে যেটা করতে বলেছি সেটাই করো। এই নিয়ে মেয়েটি অনেক তক্র করলো। পরে ডাক্তারের সাথে কথা বলবে বলে চলে গেল। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন। ডক্টর ওমর বলে, তাহলে আপনারা এসেছেন, যাই হোক ভালোই হলো। মা বলে, আমার ছেলের এখন কি অবস্থা ডাক্তার সাহেব? ডাক্তার ওমর বলে, এখন আপনারা চিন্তামুক্ত থাকতে পারেন, 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে আপনার ছেলের, সে এখন সম্পূর্ণ বিপদমুক্ত। কথাটা শুনে মেয়েটির মা আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আদায় করে। মেয়েটি ডক্টরকে জিজ্ঞেস করে, অপারেশনের টাকা কে দিয়েছে? ডক্টর এক কথায় বলে দিল, যে দিয়েছে তিনি খুব ভালো মানুষ, ওনার পরিচয় দিতে পারবো না, কারণ উনি বারণ করেছেন। শুধু একটা কথাই বলবো, তিনি আপনাদের খুব নিকট আত্মীয়। এই বলে ডাক্তার চলে গেল। অনেকক্ষণ বসে থাকার কারণে মেয়েটি যখন উঠে দাঁড়ালো তখনই আবার ব্যথা অনুভব করলো, চিনচিন করে ব্যথা করছে। হঠাৎ তার মনে পড়ে গেল কাল রাতের কথা। কাল রাতে আমি যে ওকে জানোয়ারের মতো ব্যবহার করেছি, তার জন্যই ওর এই অবস্থা। মেয়েটি মাকে বলে, আমি একটু ওয়াশরুম থেকে আসি। ওয়াশরুমের অজুহাত দিয়ে সে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ নেয়, তা না হলে মায়ের সামনে ধরা পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। টাকা মানুষকে কত কিছু করাতে বাধ্য করে। গতকাল আমি এই সময় একজন ভার্জিন ছিলাম, আর আজকে এই সময় আমি একজন নষ্টা মেয়ে। এসব ভাবছে আর আনমনে চলতে থাকে মেয়েটি। হঠাৎ আমি ওর হাত টেনে ধরলাম। মেয়েটি একটু অবাক হয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে আমি। মেয়েটি বলে, আরে আপনি এখানে কিভাবে? আমি বললাম, তার আগে বলুন আপনি কেমন আছেন? মেয়েটি বলে, আমার ভালো থাকা না থাকা সেটি পুরোটাই নির্ভর করে আমার ভাই আর মায়ের উপর। তারা দুজন ভালো থাকলে আমি ভালো থাকি। আমি বললাম, এত খেয়াল রাখেন আপনার পরিবারের? মেয়েটি মুচকে এসে বলে, ওরাই তো আমার সব, ওরা বেঁচে আছে বিধায় আমি বেঁচে আছি। আমি বললাম, আপনার সাথে যুক্তিতে আমি পারবো না, কারণ আপনি অনেক যুক্তি দেখাতে পারেন। মেয়েটি বলে, আপনি বললেন না তো এখানে কেন এসেছেন? আমি বললাম, এসেছিলাম একটু কাজ ছিল। মেয়েটি বলে, ও। আমি বললাম, আপনি কি আবারও টাকার জন্য দেহ বিক্রি করবেন? মেয়েটি বলে, কেন, কিনবেন নাকি আবার? আমি বললাম, সেরকম কিছু না। মেয়েটি বলে, আপনি মনে হয় নিত্য নতুন দেহের স্বাদ ভোগ করতে খুব পছন্দ করেন। আমি বললাম, আমি কি একবারও ওই কথা বলেছি যে আমি মেয়েদের দেহকে খুব পছন্দ করি? মেয়েটি বলে, না তা বলেননি, কিন্তু আপনি যেহেতু আবার জিজ্ঞেস করছেন তাই ভাবলাম আপনি হয়তো নিত্য নতুন দেহকে খুব পছন্দ করেন। আমি বললাম, আচ্ছা আপনি এরকম উদাসীন কথাবার্তা বলেন কেন? মেয়েটি বলে, কই, আমার কথা তো উদাসীন মনে হচ্ছে না, তাহলে আপনার কাছে মনে হওয়ার কারণটা কি? আমি বিরক্ত হয়ে বললাম, উফ, আপনার ফোন নাম্বারটা দিন তো। মেয়েটি বলে, সরি, আমি অপরিচিত কাউকে ফোন নাম্বার দিই না। আমার এবার রাগ হলো। আমি বললাম, দেখুন ভালো ভালো বলছি, ফোন নাম্বারটা দিয়ে দিন। মেয়েটি বলে, আজব তো, আপনি এসব কি বলছেন? আমি তো আপনাকে চিনি না, আপনাকে আমার ফোন নাম্বার দেবো কেন? আমি বললাম, আমি কিছু শুনতে চাই না, আমি শুধু আপনার ফোন নাম্বারটা চাইছি, আপনি সোজা সাপটা দিয়ে দিন, নয়তো। মেয়েটি বলে, না হয় আমি ভুল করে আমার দেহটা বিক্রি করেছি আপনার কাছে, তাই বলে কি আমি আপনার কাছে আমার সব কিছু বিক্রি করেছি? আমার চিন্তা ভাবনা, আমার ইচ্ছা অনিচ্ছা সব কিছু? আমি বললাম, যদি বলি তাই? মেয়েটি বলে, আজব কথাবার্তা বলা বাদ দিন, আপনি এখন আসতে পারেন এখান থেকে। আমি বললাম, ভালোভাবে কথাটা বললাম, তাই গায়ে লাগছে না, এখন কি আপনার সাথে খারাপ ব্যবহার করব? মেয়েটি বলে, কি আশ্চর্য, আপনি এরকম করছেন কেন, তাও আবার এরকম একটা হসপিটালে? আমি মুচকি হেসে বললাম, আমি আপনার ফোন নাম্বারটা চাইছি।
আপনি আমাকে ফোন নাম্বারটা দিয়ে দিলে আমি এখান থেকে চলে যাব। মেয়েটি বলে, না, আমি আমার নাম্বার আপনাকে দিতে পারবো না। আমি বললাম, ভেবে বলছেন তো? মেয়েটি বলে, হ্যাঁ ভেবে বলছি। এই বলে মেয়েটি চলে যাচ্ছিল। হঠাৎ আমি মেয়েটার সাথে যা করলাম তা দেখে মেয়েটা খুব ভয় পেয়ে যায়। মেয়েটা ভাবতে পারেনি হসপিটালের মধ্যে আমি এমন করব ওর সাথে। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।